রাধাকে রাক্ষসের বাড়ি লিখে পরদেশি রাজা দেখলো লাল পরি নীল পরি অনেক অনেক উঁচু দিয়ে দুলদুল ঘোড়া রাধাকে নিয়ে কুকা ফাউলে পুষল। রাধাকে রাক্ষসের বাড়ি রেখে সে বলল যে তুমি এই বাড়িতে থাকবা, আমি একটু দূরে খাদ্য সংগ্রহে যাব। এই বাড়িতে তুমি কিন্তু একা, আর কোনো লোকজন নাই, কিন্তু তোমাকে আমি একটি সতর্ক বাণী দিয়ে যাই। সতর্কতা হলো পশ্চিম দুয়ারে যাবা, উত্তর দুয়ারে যাবা, কিন্তু উত্তরে যাবা, দক্ষিণ দুয়ারে যেতে পারবা না। এই সতর্কতা করে রাক্ষস চলে গেল খাদ্য সঙ্গে। বলরাম রাজা কি করলো? সে পশ্চিম দুয়ারে গেল। পশ্চিম দুয়ারে যাইয়া দেখে ধুধু মাঠ আর মাঠ আর মাঠ, গাছপালা আছে কিন্তু পাতা শূন্য, আর সমস্ত মাঠে মানুষের মাথার খুলি, মানুষের হাড্ডি গুড্ডিতে একেবারে ধ্বংসস্তূপ। সেইটা দেখে সে উত্তর দুয়ারে আসলো, উত্তর দুয়ার থেকে পূর্ব দুয়ারে আসলো এবং সব বললো যে আজকে তো রাক্ষস কাছে যাবে, কিন্তু ওরা কাছে বলে যায় অনেক দূরে, আর দূরে বলে আসে কাছে। আজকে সে কেন রাক্ষস আমাকে দক্ষিণ দুয়ারে যেতে মানা করলো, সেই ব্যাপারটা আমি একটু দেখব। তখন রাজাকে রাক্ষস বিলেতি করে বললো, রাজা তুমি কোন রকমে দক্ষিণ দুয়ারে যাবে না। শোনো রে পরদেশি রাজা, শোনো আমার মনের কথা, পশ্চিমে যাবে কিন্তু দক্ষিণে এ যেও না রে। শোনো রে ভিনদেশি রাজা, তুমি কিন্তু পাবে সাজা, উত্তরে যাবে কিন্তু দক্ষিণে এ যাবে না রে। শোনো রে অতিথি রাজা, তুমি অনেক পাবে মজা, পূব সেরে কখনো দক্ষিণে এ যাবে না রে। শোনো রাজা তোর ধারে বলি কথা বারে বারে, শুনলে কথা মরি নাম দিব তোরে রে। রাক্ষস বললো যে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমাকে অনেক পুরস্কার দেব। এই কথা বলে রাক্ষস চলে গেল। রাজা মনে মনে চিন্তা করলো, আমারে দক্ষিণ দুয়ারে যেতে মানা করছে যখন, আমি দেখবো যে দক্ষিণ দুয়ারে যাইতে মানা কেন করলো। সে আস্তে আস্তে ধীরে ধীরে দক্ষিণ দুয়ারের দিকে রওনা করলো, এবং কি একটা মায়া তাকে যেন দক্ষিণ দুয়ারের দিকে আকর্ষণ করে নিল। যাইয়ে দেখে সেখানে বড় এক দিঘি, সেই দিঘির মাঝখান থেকে উত্তর পাড় পর্যন্ত করিয়া জাঙ্গাল, মানে সড়ক পথ। সেই সড়ক পথ দিয়ে সে আস্তে 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 ওই জাঙ্গাল দিয়ে দিঘির মাঝখানে চলে গেল। সেখানে দেখলো লাল পরি, নীল পরি, ধলা পরি, এরা বাটেসা পরি, এরা গোসল করতেছে। এখন একটু দেখে যে পরিদের কাপড় করোনা এইগুলো ওই জাঙ্গালের কাছে রাখা। এই অবস্থায় ও চুপি চুপি ওই কাপড় করোনা পোটলা বেঁধে জাঙ্গালের এক পাশে চুপি চুপি বসে আছে। পরিদের যখন গোসল করা হয়ে গেল, দেখলো যে এক মানব সন্তান তাদের পরনের কাপড় গায়ে ওড়না পোটলা বেঁধে একটা জায়গায় বসে আছে। এই অবস্থায় পরীরা তখন মিনতি করে রাজাকে বলল, আয়ে ধরি মিনতি করি রে রাজা, ধর্মের মাথা
ভিক্ষা দে মগরথের বাহন রে এ দিব যাহা চাও রে বিধি কি হইল। মিনতি করে পরীরা রাজাকে বললো তুমি আমাদের কাপড় চোপড় ফেরত দাও, কারণ আমরা কাপড় চোপড় না পরলে আমাদের রথ আসবে না, আর রথ না আসলে আমরা পরিস্থানও যেতে পারবো না। এই অবস্থায় রাজা কি করলো, কি করলো দাদু? লাল পরি, নীল পরি, হলুদ পরি কাপড় এবং ওড়না ফেরত দিল, কিন্তু বানে সাপদিকে বললো তোমার কাপড় দেবো কিন্তু ওড়না দেবো না। তো এইটা রাখার পরে লাল পরি, নীল পরি, ঢালা পরি তাদের কাপড় দেবো, তার পরিচয় চলে গেল। কিন্তু বানে সাপদিকে বললো যে তুমি তোমার কাপড় দেবো, এই কাপড় পরে তুমি এই দিঘি যে কোনো একটা গাছে আত্মগোপন করে থাকবে। পরদিন রাক্ষসের সাথে আলোচনা করে তারপরে আমি তোমাকে কাপড় এবং ওড়না ফেরত দেবো, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী কাহিনী এখানেই শেষ। আমরা তৃতীয় পর্বে পরীরা বাণিজ্যের অবস্থা কি হলো, রাজার অবস্থা কি হলো, রাক্ষস ওই কথা শুনে কি করলো, এইগুলো আমরা পরবর্তী কাহিনীতে তৃতীয় পর্বে আমরা আবার শুনবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।